হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিসিসি 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিরোজিয়ান বা ডিরোজিয়ান মতবাদ কাকে বলা হয় বা এই সম্পর্কে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির অর্থাৎ জিসিসি 4 এর এই পেপারটির যে সিলেবাস, সাজেশন এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো আমি দিতে পারিনি, সামান্য 2-1টি প্রশ্নের উত্তর হয়তো এখনো দেওয়া হয়নি, সেগুলির নিয়ে বিশদে আলোচনা সহ তার উত্তরগুলি নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখো, বাংলাদেশের সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহন, বিদ্যাসাগর এনাদের নাম আমাদের প্রথমেই করতে হয় এবং পাশাপাশি আরেকজনের নাম করতে হয়, তার নাম ডিরোজিও। তা ডিরোজিও অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশে সমাজের ক্ষেত্রে একটা চাঞ্চল্য তৈরি করেছিলেন এবং এই জন্যই তিনি কিন্তু আমাদের আলোচনার বিষয় হয়ে উঠেছেন। তা ডিরোজিও 17 বছর বয়সে বর্তমান প্রেসিডেন্সি কলেজ মানে সেই সময়কার হিন্দু কলেজের ইতিহাস এবং ইংরেজির অধ্যাপক হিসেবে তিনি নিযুক্ত হন এবং অচিরেই তার সুন্দর বক্তৃতা বা যুক্তিপূর্ণ চিন্তাভাবনা, তার স্বাধীন চেতা মনোভাব, জাতীয়তাবাদ সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা, এগুলির ভিতর দিয়ে তিনি তার ছাত্রদের মধ্যে একটা প্রভাব বিস্তার করেন এবং এই হিন্দু কলেজের তরুণ ছাত্ররা তার প্রতি আকৃষ্ট হন এবং তার এই যে ছাত্ররা সেই ছাত্রদেরকে বলা হয় ডিরোজিয়া। এক কথায় তার অনুগামী যেসব ছাত্ররা ছিল তাদেরকে আমরা বলি ডিরোজিয়ান। অর্থাৎ এখানে ডিরোজিও এবং তার ছাত্রদেরকে নিয়ে একটা সুন্দর অপূর্ব একটা চক্র গড়ে উঠেছিল। এই চক্রটাকে আমরা বলছি ডিরোজিয়া। এখন তার সেই অনুগত ছাত্ররা কারা ছিলেন একবার আমরা বোর্ডে দেখে নিই। দেখো, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, শিবচন্দ্র দেব, হরচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার, গোবিন্দচন্দ্র বসা, মহেশচন্দ্র ঘোষ প্রমুখ। আরো অনেকে রয়েছেন। মানে এই হিন্দু কলেজের আরো অনেক ছাত্র তার অনুগত ছিলেন, তবে এনারা পরবর্তীকালে অনেক খ্যাতির শিখরে এনারা উঠেছিলেন এবং এনারা সবাই খ্যাতিমান ছিলেন এবং এই প্রতিটি ছাত্র ছিলেন কিন্তু সেই সময়কার কলকাতা শহরের যে উচ্চবিত্ত পরিবার, উচ্চবিত্ত রক্ষণশীল পরিবারের ছাত্ররা ছিলেন এই সব ছাত্র এবং এই সব ছাত্রদেরকেই বলা হয় ডিরোজিয়ান। অর্থাৎ এনারা সবাই ডিরোজিওর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ডিরোজিও পন্থী বলা হচ্ছে এদেরকে। এখন ডিরোজিও তার এই ছাত্রদেরকে পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য বিজ্ঞান এগুলোর কিন্তু শিক্ষা দিয়েছিলেন এবং এর ভিতর দিয়ে কিভাবে যুক্তিবাদ, যুক্তিপূর্ণ মতবাদকে খাড়া করা যায় সেই রকম একটা শিক্ষা কিন্তু তাদেরকে দিয়েছিলেন এবং এই ছাত্ররা তারা আরো ভালো করে কোনো বিষয়ের প্রতি গবেষণা বা চর্চা করার জন্য, বিশেষ করে এখানে যেমন লন্ডনের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন বিতর্কে অংশ নিতেন, ঠিক সেই রকম ভাবে এইসব ছাত্ররা যাতে ভালোভাবে তারা বিতর্কে অংশ নিতে পারেন তার জন্য বিভিন্ন বিষয়, সেই সময়কার তৎকালীন সমাজের বিভিন্ন বিষয়, বিশেষ করে ধর্মের গোড়ামি, কুসংস্কার, যে পৌত্তলিকতা আছে হিন্দু ধর্মে, সেই পৌত্তলিকতা এবং যাজকদের যে মিথ্যাচার, সত্যের স্বরূপ, ঈশ্বরের অস্তিত্ব, পৌত্তলিকতাবাদ, জাতিভেদ প্রথা, বর্ণ প্রথা, পর্দা প্রথা, সতীদাহ প্রথা, বহু বিবাহ, বাল্য বিবাহ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করার জন্য তারা একটা একাডেমিক অ্যাসোসিয়েশন বলে 1828 সালে একটা সভা তৈরি করেন, একাডেমিক অ্যাসোসিয়েশন। সেই সভাতে তারা মিলিত হয়ে এই সব বিষয়ে আলোচনা করতেন এবং এই সভাতে সেই সময়কার তৎকালীন কলকাতা শহরের আরো বিশিষ্ট গণ্যমান্য ইংরেজরাও তারা সেখানে উপস্থিত হতেন, যেমন ডেভিড হেয়ার, যার নাম আমরা জানি, সেই ডেভিড হেয়ার কিন্তু সেখানে যেতেন। এছাড়াও যেতেন কর্নেল বেনসন, কর্নেল ব্রিটসন, স্যার এডওয়ার্ড রায়ান, ডক্টর মিলস, এনারা প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত হতেন এবং বিভিন্ন বিষয়, বিশেষ করে হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কার নিয়ে, সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক রীতিনীতি নিয়ে তারা কিন্তু এখানে চুলচেরা বিশ্লেষণ করতেন। এছাড়া পাশাপাশি তারা পাশ্চাত্য দর্শনের ভলতেয়ার, রুশো, টম পেইন, জন লক এনাদের যেসব দর্শন তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। বিশেষ করে টম পেইনের দুটি গ্রন্থটির নাম হচ্ছে ইয়েস অফ রিজন এবং রাইট অফ ম্যান। এই দুটি গ্রন্থ নিয়ে তারা কিন্তু এই দুটি গ্রন্থের যে প্রভাব তাদের উপর ব্যাপকভাবে পড়েছিল
এবং তারা এখানে পাশ্চাত্য জগতে যেসব মুক্তি আন্দোলন আছে সেসব মুক্তি আন্দোলনের প্রতি তারা উচ্ছ্বসিত প্রশংসিত ছিলেন। এছাড়া ফরাসি বিপ্লব 1789, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বা এখানে জুলাই বিপ্লব, এরকম বিভিন্ন বিপ্লব দিয়েও তারা কিন্তু গর্ববোধ করেছিলেন এবং মানুষের যে মুক্তির সংগ্রাম সেই সংগ্রামকে তারা সাপোর্ট করেছিলেন এবং দাসত্ব থেকে মুক্তির যে পথ সেই পথ নিয়েও তারা কিন্তু গবেষণা করেছিলেন বা এখানে আলোচনা করতেন। এক কথায় মূল বিষয় হচ্ছে এই যে ডিরোজিও তার ছাত্রদের মধ্যে বিভিন্ন যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রবেশ ঘটিয়েছিলেন এবং এই যুক্তিবাদী মন নিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশনে এইসব ছাত্ররা মিলিত হয়ে সমাজের সেই সময়কার সমাজের বিভিন্ন বিষয়, সমাজের যেগুলো ব্যাধি সেই ব্যাধিগুলো নিয়ে তারা কিন্তু এখানে চর্চা করতেন এবং এগুলোর বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ গড়ে তুলেছিলেন। তাই এই আন্দোলনটাকে বলা হয় ডিরোজিয়ান আন্দোলন বা বলা যায় নব্যবঙ্গ আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের নব্য তরুণ শিক্ষিতদের এই আন্দোলন। এখন এরা হিন্দু ধর্মের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন এবং হিন্দু ধর্মের বিভিন্ন নিয়ম নীতির বিরুদ্ধে এরা কঠোর সমালোচনা করেন। বিশেষ করে যেমন গঙ্গা নদীর পবিত্রতা নিয়ে এরা প্রশ্ন তুলেছিলেন, এরা প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করতেন। এরকম বিভিন্ন কাজকর্মের ভিতর দিয়ে তারা হিন্দু সমাজে একটা চাঞ্চল্য তৈরি করে। ফলে হিন্দু ধর্মের যারা রক্ষণশীল গোষ্ঠী সেই রক্ষণশীল গোষ্ঠী ধর্মকে বাঁচানোর জন্য বা ধর্মের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে বাঁচানোর জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়েন, তারা ভীত হয়ে পড়েন। বিশেষ করে রক্ষণশীল পরিবারের ছাত্রদেরকে এই কলেজে হিন্দু কলেজে পাঠানোর ব্যাপারে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন। সেই সব পরিবারের যারা কর্তৃপক্ষ বা সেই সব ছাত্রদের যারা পিতারা ছিলেন, পিতা মাতা, তারা কিন্তু উদ্বিগ্ন হয়েছিলেন এবং তারা তাদের ছাত্রদেরকে হিন্দু কলেজে পাঠাতে চাইছিলেন না এবং সবাই সমবেতভাবে হিন্দু কলেজে তারা ডিরোজিওর বিরুদ্ধে নোটিশ করেন এবং শেষ পর্যন্ত এই হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে পদচ্যুত করেন এই রক্ষণশীল গোষ্ঠীর তীব্র বিরোধিতার জন্য। তার কারণ কলকাতার রক্ষণশীল গোষ্ঠীর পরিবারের ছাত্রদেরকে আর কেউ এই কলেজে পাঠাতে চাইছিল না এই ডিরোজিওর জন্য। তা যাই হোক, ডিরোজিও অল্প সময়ের জন্য হলেও তার ছাত্রদের মধ্য দিয়ে একটা বিপ্লবের অগ্নি জ্বালিয়ে দিয়েছিলেন, হিন্দু সমাজের কুসংস্কার ব্যাধিগুলির বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন, যাকে আমরা বলি নব্যবঙ্গ আন্দোলন বা ডিরোজিয়ান আন্দোলন। এবং তার এই ছাত্রদেরকে, তার যারা অনুগামী ছিল সেই ছাত্রদেরকে আমরা বলছি ডিরোজিয়ান বা ডিরোজিয়ান পন্থী। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে ছাত্রগুলো রয়েছে এই ছাত্রদের এরা পরবর্তীকালে এরা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয় এবং ডিরোজিও পদচ্যুত হওয়ার পর 1809 সালে ডিরোজিওর জন্ম এবং 1831-এ তার মৃত্যু, অর্থাৎ তিনি একটা রোগ ব্যাধিতে হঠাৎ মারা যান অল্প বয়সে, মাত্র 22 বছর বয়সে তিনি মারা যান। তার মারা যাওয়ার পর তার এই যে অনুগত ছাত্ররা যাদের হাত ধরে এই নববঙ্গ আন্দোলনটা পরিচালিত হয়েছিল এবং হিন্দু সমাজের বিরুদ্ধে একটা প্রতিবাদ বা একটা আন্দোলন গড়ে উঠেছিল, এনারা প্রত্যেকেই কিন্তু আবার এই ডিরোজিওর আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন এবং প্রত্যেকে যে যার পরিবারে প্রবেশ করছেন পিতার বাধ্য ছেলের মতো, তারা সেই রক্ষণশীল পরিবারে গিয়ে সেই পুরনো পন্থায় আবার ফিরে যাচ্ছেন। অর্থাৎ ডিরোজিওর মৃত্যুর পরপরই এই ডিরোজিয়ানরা মানে তার অনুগত ছাত্ররা তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আবার সমাজের যে মূল স্রোত সেই স্রোতে কিন্তু ফিরে আসছে। তো যাই হোক, এই ছিল শর্টকাটে আলোচনা মানে ডিরোজিও সম্পর্কে। ডিরোজিও একজন তরুণ শিক্ষক ছিলেন এবং তার যুক্তিপূর্ণ যে মতাদর্শ সেই মতাদর্শের দ্বারা কিছু ছাত্র আকৃষ্ট হন এবং এই ছাত্রদেরকে বলা হচ্ছে ডিরোজিয়ান। ডিরোজিওর মৃত্যুর পরপরই এই ছাত্ররা তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন এবং এই ডিরোজিয়ান আন্দোলন বা যে নববঙ্গ আন্দোলন সেই আন্দোলনটা বন্ধ হয়ে যাচ্ছে, স্তীমিত হয়ে যাচ্ছে। তবে অল্প দিনের জন্য হলেও হিন্দু সমাজের একটা ভিত কিন্তু এই ডিরোজিয়ানরা কাঁপিয়ে দিয়েছিলেন এবং হিন্দু সমাজের যে রক্ষণশীল গোষ্ঠী তাদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিলেন এই ইয়াং বেঙ্গল বা এই নব্যবঙ্গ গোষ্ঠী। তা এই প্রশ্নটির যে উত্তর 5 নম্বরের যে উত্তর 250 ওয়ার্ডের সেই উত্তরটি নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার GECC 4 ডিরোজিয়ান পন্থী আদর্শ অর্থাৎ ডিরোজিয়ান। প্রশ্নমান 5 এর উত্তরটি এইভাবে লিখবে। 1826 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, 1809-এ জন্ম, 1831-এ তার মৃত্যু। হিন্দু কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন এবং সিনিয়র ক্লাসে পড়াতে শুরু করেন। হিন্দু কলেজে ডিরোজিওর অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হয়ে ওঠেন। তার স্বাধীন ও জাতীয়তাবাদী চিন্তাধারায় হিন্দু কলেজের ছাত্ররা বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং ডিরোজিওকে কেন্দ্র করে একটি অভিনব শিক্ষক ছাত্র চক্র গড়ে ওঠে। এই শিক্ষক ছাত্র চক্রের সভ্যগণ ডিরোজিয়ান বা ডিরোজিওপন্থী নামে পরিচিত ছিল।
ডিরোজিও পন্থীদের মধ্যে যারা পরবর্তীকালে সুখ্যাতি অর্জন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী, মহেশচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, হরচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার, গোবিন্দচন্দ্র বসাক, অমৃতলাল মিত্র প্রমুখ। এরা প্রত্যেকেই ছিলেন হিন্দু কলেজের মেধাবী ছাত্র এবং ডিরোজিওর নেতৃত্বে হিন্দু সমাজের জীর্ণ সংকীর্ণ ক্ষীয়মান সামাজিক ও ধর্মীয় সংগঠনের সংকীর্ণতা ও রক্ষণশীলতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহের প্রতীক হিসাবে কিছু কিছু উচ্ছৃঙ্খলতাও তাদের মধ্যে দেখা যায়, সেগুলোকে তারা হিন্দু ধর্ম ও সমাজ ব্যবস্থার হাত থেকে পরিত্রাণের প্রতীক রূপে মনে করতেন। পরের প্যারা, 1828 খ্রিস্টাব্দে ডিরোজিও তার ছাত্রদের নিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন। এই সমিতির সভাপতি ছিলেন ডিরোজিও, সম্পাদক ছিলেন উমাচরণ বসু। এই সমিতিতে নানা বিষয় নিয়ে বিতর্ক সভা বসত। সত্যের স্বরূপ, মানুষের স্বাধীন ইচ্ছা, সদ্গুণের অনুশীলন, দেশপ্রেমের মহত্ব, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ, পৌত্তলিকতার অসারতা, যাজকদের মিথ্যাচার প্রভৃতি উচ্চ স্তরের বিষয়গুলো ডিরোজিও এবং তার ছাত্রগণ নিয়মিত আলোচনা করতেন। ইংল্যান্ডের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো হিন্দু কলেজের মেধাবী ছাত্রগণ বিতর্কে দক্ষতা অর্জন করার জন্য নিয়মিত অনুশীলন করতেন। এই সব বিতর্কের মূল লক্ষ্য ছিল সেই সময়ের হিন্দু ধর্মের গোড়ামি ও সংকীর্ণতার স্বরূপ উদ্ঘাটন করা। এই সব বিতর্কে হিন্দু কলেজের ছাত্ররা ছাড়াও স্যার এডওয়ার্ড রায়ান, কর্নেল বেনসন, কর্নেল বিটসন, ডক্টর মিলস, ডেভিড হেয়ার প্রমুখ ইংরেজ সুধীরা নিয়মিত যোগদান করতেন। অ্যাসোসিয়েশনের এই বৈঠকগুলো বাঙালি যুবকদের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল এবং তাদের মধ্যে বহু শতাব্দীর অন্ধবিশ্বাসের প্রাচীর ভেঙে স্বাধীন চিন্তা এবং অনুসন্ধান করার প্রেরণা জুগিয়েছিল। এই সব নব্য যুবকদের প্রগতিশীল চিন্তার পিছনে পাশ্চাত্য সাহিত্য দর্শনের যথেষ্ট প্রভাব ছিল। ভলতেয়ার, হিউম, লক, টম পেইন প্রমুখ পাশ্চাত্যের চিন্তাবিদদের লেখার মাধ্যমে এই যুবকেরা আধুনিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়েছিলেন। বিশেষত টম পেইনের এজ অব রিসন এবং রাইট অফ ম্যান পুস্তক দুটি নববঙ্গ সম্প্রদায়ের মনে গভীর রেখাপাত করে। একদিকে যেমন পাশ্চাত্য সাহিত্য দর্শন ও সংস্কৃতি এই নবীন যুবকদের প্রভাবিত করেছিল, অপরদিকে, এখান থেকে প্যারা করে লিখবে, অপরদিকে তেমনি বিদেশি শাসকদের দাসত্ব থেকে মুক্তি লাভের জন্য তাদের অনুপ্রাণিত করেছিল। পাশ্চাত্য দেশগুলোর মুক্তিযুদ্ধ ও বিপ্লবের বিবরণ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776 থেকে 1783, ফরাসি বিপ্লব 1789 এবং 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব তাদের মনে ব্যক্তি স্বাধীনতার বীজ বপন করেছিল। দাসপ্রথা বিরোধী আন্দোলন গড়ে তুলতে তারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এই দেশের আইন ব্যবস্থাকেও তারা তীব্র সমালোচনা করেন। শ্রমিক হিসাবে ভারতীয়দের বিদেশে চালান দেওয়ার নীতিরও তারা তীব্র প্রতিবাদ করেন। রামমোহন বিদ্যাসাগরের সমাজ সংস্কারের চেষ্টার প্রতিও তারা পূর্ণ সমর্থন জানান। তাদের রাজনৈতিক কর্মপন্থা বিশ্লেষণ করলেও দেখা যাবে এদেশে জাতীয় চেতনার প্রথম বীজ তাদের দ্বারাই উক্ত হয়। তো এই ছিল ডিরোজিয়ান পন্থীদের উপরে 5 নম্বরের নোটস। এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক